নিজের থেকে 10 বছরের ছোট নিজের বোনকেই বিয়ে করতে তোর লজ্জা করলো না জাওয়ান? বাবার কড়া কণ্ঠের প্রশ্নে আরামের সোফায় গায়ে লিয়ে বসলো জওয়ান। দুহাত দুদিকে বাড়িয়ে বাবার দিকে তাকিয়ে সে বলল। আর কতবার এক কথা বলতে হবে বাবা? জওয়ানের থেকেও তীব্রভাবে চেঁচিয়ে উঠলেন আরহাম শিকদার। রাগী কণ্ঠে তিনি বললেন, যতক্ষণ না আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছি জাওয়ান। তুমি মনে হয় ভুলে যাচ্ছ বাবা, শি ইজ নট মাই রিয়েল সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। কপাল চেপে সোফায় বসে পড়লেন আরহাম শিকদার। নিজের ছেলের এমন বেহায়াপনা দেখে রাগেই শরীর পড়ে যাচ্ছে ওনার। মাথার রগগুলো যন্ত্রণাতে ফেটে যাওয়ার দশা। কি করবেন তাও বুঝে উঠতে পারছেন না তিনি। পাশেই আসফা বেগম 8 বছরের মেয়েকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। 8 বছরের ইসরা বকা বকা চোখে আরহাম শিকদার আর জওয়ানের দিকে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তার মধ্যেই জওয়ান আদুরে গলায় হাত নাড়িয়ে ইসরাকে নিজের কাছে ডাকলো, কিন্তু বাদ সাধলেন আসফা। মেয়েকে শক্ত করে ধরে বললেন, তুমি কোথাও যাবে না ইসরাহ। কিন্তু ভাইয়া তো আমাকে ডেকেছে আম্মু। মেয়ের মুখ চেপে ধরলেন আসফা। জওয়ান আসফা বেগমের কথায় বিশেষ পাত্তা না দিয়ে আবার ডাকলো ইসরাকে। লিটল প্রিন্সেস কাম হিয়ার। মায়ের হাত ছাড়িয়ে ইসরা ছুটল জওয়ানের কাছে। ইসরা আসতেই জওয়ান দাঁড়িয়ে পড়ল, হাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে। এই দৃশ্য দেখে তেতে উঠলেন আরহাম শিকদার। তড়িৎ গতিতে এগিয়ে এসে জওয়ানের কোল থেকে ছিনিয়ে নিল ইসরাকে। পর মুহূর্তেই গমগমে কণ্ঠে তিনি জবাব দিলেন, তুমি ওকে আর ছুবে না। এই খেলনা বিয়ের কাগজ সব আমি ছিঁড়ে ফেলবো। ইসরাকে কোল থেকে নামিয়ে সেন্টার টেবিল থেকে জওয়ান আর ইসরার বিয়ের কাবিননামাখানা নিয়ে নিলেন। মাঝ বরাবর টেনে ধরে মিনিটেই কাগজখানা ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন আরহাম। জওয়ান শান্ত চোখে চেয়ে কাগজখানা ছিঁড়তে দিল বাবাকে। ওনার ছেঁড়া শেষ হতেই সে শুধালো, এমন আরো 10টা কাবিননামার কপি আছে আমার কাছে বাবা। তুমি যে এটাকে নষ্ট করে ফেলবে তা আমি আগে থেকেই জানতাম। চুপ করো বেয়াদব ছেলে। আমি এখনই ব্যবস্থা করছি ফ্লোরিডাতে তোমার ছোট চাচুর কাছে তোমাকে পাঠানোর। তার আগে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি আমি। সোফা থেকে নিজের ফোনটা তুলে নিলেন আরহাম শিকদার। ডায়ালিস্ট ঘেটে কেউ একজনকে কল দিলেন তিনি, কিন্তু অপর পাশের ব্যক্তি কলটা রিসিভ করলো না। বিরক্তিতে কপাল কুঁচকে নিলেন আরহাম শিকদার। পরনের পাঞ্জাবির বাম হাতে কপালের ঘামটুকু মুছে নিলেন তিনি। প্রয়োজনের সময় কোনো কিছু সঠিকভাবে পাওয়া যায় না, যেমন এখন ওনার পারিবারিক উকিল মিস্টার খান ফোন তুলছেন না। বাবার এহেন ব্যস্ততা দেখে ফের শুধালো জওয়ান, তুমি যদি ভেবে থাকো আমি ইসরাকে ছেড়ে দেব তাহলে তুমি ভুল বাবা। এ দেহে প্রাণ থাকতে আমি সুস্থ মস্তিষ্কে অন্তত ইসরাকে ছাড়ছি না। জওয়ানের এহেন ধমকে আফসা বেগম মুখ খুললেন। কড়া সুরে তিনি বললেন, তোমার লজ্জা হওয়া উচিত জওয়ান। আমি তোমার মা হই আর ইসরাহ তোমার বোন। নট আপনি কেবলই আমার বাবার বিবাহিত স্ত্রী, আমার কোনো মাটা নন। আর সেই অনুসারে ইসরাও আমার কোনো বোন টোন নয়। অপমানে থমথমে মুখে চুপসে গেলেন আফসা। এই বেয়াদব খাট্টারা ছেলের সাথে কথা বলাটাই ওনার ভুল। শুধুমাত্র নিজের ছোট মেয়েটার ভবিষ্যৎ জড়িয়ে আছে বলেই তিনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন। না হলে আধা ঘন্টা আগে নিজের ঘরে চলে যেতেন। মেয়েটাকে এই ছেলের সাথে একা ছাড়াটাই ওনার ভুল ছিল, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন আসফা। তুমি কি চাইছো জাওয়ান? সরাসরি বলবে। ইসরাকে জওয়ানের সহজ সরল স্বীকারোক্তি দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন আরহাম শিকদার। কঠিন কণ্ঠে তিনি বললেন, সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ ও তোমার ছোট বোন হয়। আমি মানলে তো। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। নিজের রুমে মাথা নিচু করে বসে আছে ফারিস জওয়ান। তার হাত চুয়ে ফোটায় ফোটায় লাল তরল মেঝেতে গড়িয়ে পড়ছে। সেদিকে কোন হুঁশ নেই ফারিসের। চোখে মুখে নেই ব্যথার ছিটে ফোটা চিহ্ন। রোবটের মতোই অনুভূতি শূন্য চোখে সামনে তাকিয়ে আছে সে। অস্পষ্ট কণ্ঠে মুখে শুধু একটা কথাই জপছে ফারিস, সে আমার মানে আমারই। শি ইজ মাই অবসেশন। ছাড়বো না ওকে। ফারিসের সামনেই পড়ে আছে কাচের ভাঙা অংশ। মিনিট দুয়েক আগে ঘরে ফিরে রাগের বসে সেন্টার টেবিলে ঘুষি মেরেছিল সে, যার ফলে ঝরঝর করে গুড়িয়ে গিয়েছিল টেবিলটা। কাচের ভাঙা অংশগুলো গেঁথে গিয়েছিল ফারিসের শক্তপোক্ত হাতে। মুহূর্তেই ডান হাতের নিম্নভাগ সম্পূর্ণটাই কেটে গেছে।
ভয়ে ভয়ে ছোট্ট ইসরা ধীর পায়ে এগিয়ে এসে উকি দিল জাওয়ানের ঘরে। মেয়েটা বুঝতেই তার ফ্রকের লম্বা গোলাপি অংশটা মেঝেতে ছড়িয়ে পড়ল। মেঝের দিকে তাকিয়ে থাকা জাওয়াত পাশে তাকাতে দেখতে পেল ইসরায়ের জামার অংশ। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকালো ইসরায়ের দিকে। কেটে যাওয়া হাতটা সরিয়ে নিল পিঠের পিছনে। ছোট বাচ্চাটা রক্ত দেখে ঘাবড়ে যেতে পারে বলে নিজেকে যথেষ্ট শান্ত রেখে ইসরাকে ডাকলো জাওয়ান। প্রিন্সেস কাম হিয়ার, কাছে আসো। দরজার আড়ালেই সরে গেল ইসরা। মলিন কণ্ঠে বলল সে। যাব না, আম্মু তোমার কাছে যেতে নিষেধ করেছে। পিঠের পিছনের হাতটা মুষ্টিবদ্ধ করে নিল জাওয়ান। সঙ্গে সঙ্গে রক্তের স্রোত বাড়ল। সাদা শার্টে পিঠের সম্পূর্ণ অংশটা ভেসে গেল রক্তে। বাচ্চাটার ব্রেন ওয়াশ করেছে ভালোই। বাঁকা হাসলো ফারিস। কিছু করব না, আসো। ছোট ছোট কদমে জাওয়ানের রুমে ঢুকলো ইসরা। জাওয়ানের পাশে এসে বসলো বাচ্চাটা। ছোট ছোট চোখে পরকগুলো মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোকে পরপর জাওয়ানের দিকে তাকিয়ে ভয়ের তো কণ্ঠে সে শুধালো। তোমাকে আবার ভয় লাগে? গম্ভীর মুখশ্রীখানা শিথিল করার ব্যর্থ চেষ্টা করলো জাওয়ান। কিঞ্চিত ঠোঁট এলিয়ে সে বলল, কেন? তুমি কথায় কথায় রাগ করো, সব ভেঙে ফেলো। জাওয়ান বিস্তর হাসলো। ইসরায়ের ছোট হাত দুটো নিজের বাম হাতে পড়ে শব্দ করে চুমু খেলো তাতে। একইভাবে দ্বিতীয় চুমুটা খেলো ইসরায়ের কপালে। আদরে কণ্ঠে শুধালো তাকে। আমি আর তোমার ভয়ের কারণ হব না লিটল গার্ল। অনেক দূরে চলে যাব তোমার থেকে। তখনই ফিরবো যখন তুমি আমাকে আর ভয় পাবে না। ফারিসের কথায় কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো ইসরা। কোথায় যাবে তুমি? জানি না, আমি চলে গেলে কি তুমি আমায় ভুলে যাবে লিটল প্রিন্সেস? দুহাতে মাথা নাড়ালো ইসরা, যার উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও, তার জানা নেই। মসৃণ বিছানা ছেড়ে ধরফরিয়ে উঠে বসলো ফারিস। রুমজুড়ি শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় শর্তে ও ঘেমে আছে তার পুরো শরীর। ফারিসের কপাল জুড়ে খেলা করছে একরাশ সিল্কে চুল। টেবিল ল্যাম্পের লাল আলোর আবছা আলো আধারিতে সামনে দেওয়ালে ফ্রেমগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল সে। তুমি আমাকে ভুলতে পারবে না লিটল গার্ল। আমি ভুলতে দিব না। তোমার একমাত্র ভবিষ্যৎ এবং ভবিতব্য হবে ফারিস জাওয়ান শিকদার। ইউ আর মাই অবসেশন। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য। পাহাড়ের জঙ্গলে ঘেরা এক অপর প্রকৃতির ভাণ্ডার। বরফে ঢাকা এই রাজ্যের ঘন অরণ্যে ভালুক, মুজ, কারিবু আর নেকড়ের মতো বন্যপ্রাণীর বিচরণ। পাহাড়ি রাস্তার উঁচু নিচু গর্তে বেষ্টিত পথগুলো সাদা বরফে আচ্ছাদিত হয়ে আছে। বরফের আস্তরণে ঢালু রাস্তাগুলো পিচ্ছিল হয়ে আছে। অক্টোবর মাস চলার দরুন শীত পড়তে শুরু করেছে প্রকৃতিতে। বরফে ঢাকা গাছপালার পাহাড়ের মাঝে মাঝারি ধাঁচের একটি আধুনিক প্যালেস। প্যালেসটির চারপাশে কালো মার্বেল পাথরে তৈরি বিশাল আকৃতির দেওয়াল দ্বারা আবৃত। দেওয়ালের উপর কাচের ভাঙা অংশ দিয়ে ঢালাই করা, যাতে কেউ বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে না পারে। প্যালেসটার বাহির থেকে দেখতে জনমানব শূন্য মনে হলেও প্যালেসের ভিতরের সম্পূর্ণ পরিবেশটাই ব্যতিক্রম। প্যালেসের প্রবেশ পথে মাঝারি ধাঁচের একটা ঘোড়াশাল। ঘোড়াশালে পাশাপাশি দুটো ঘোড়া রাখা, একটি কালো অপরটি ধূসর রঙের। ঘোড়াশালের সাথে ছোট পরিসরে বসার দুটো টুল পাতা। তার বিপরীত পাশটাতে কালো গোলাপের ঝাড়। বাগানের অর্ধেকের বেশি অংশ জুড়ে কালো গোলাপের সমাহার। গোলাপগুলোর কলি আর পাপড়ি জুড়ে তুষারের অস্তিত্ব। বিশালে কক্ষ জুড়ে সাজানো অদ্ভুত সব সামগ্রী। সেই অদ্ভুত বস্তুগুলো সামনে নিয়ে কিছুটা জায়গা জুড়ে আগুন জ্বালিয়ে বসে আছে জাওয়ান। পুরো কক্ষ জুড়ে চলছে শতাধিকের বেশি রঙিন মোমবাতি। সামনেই তাকের মধ্যে ধরে ধরে সাজানো কিছু অদ্ভুত চিহ্নখণ্ডিত বই। পাশ থেকে রঙিন এক মুঠো ছাই নিয়ে আগুনে ছুড়ল ফারিস। পরপর ধারালো ছুরিটা দিয়ে নিজের করে আঙুলটা কেটে ফেলল সে। আঙুলটা কাটতেই ফিনকি দিয়ে রক্ত ছুটল। হাতটা বাড়িয়ে আগুনের লেলিহান শিখার রক্তের ফোঁটাগুলো ফেলল ফারিস। আগুনটা নিমিষে কমে এলো। মিনিট দুয়েক যেতেই পুরোপুরি নিভে গেল। উঠে পড়ল জাওয়ান। সময়ের তারতম্য সে করে না, করার প্রয়োজনও বোধ হয় না। তবে ভোর হয়ে এসেছে। বরফে ঢাকা বিশাল পাহাড়ের বুক চিরে হালকা সোনালি আভা ফুটে উঠছে। ফারিস কক্ষটা থেকে বেরিয়ে আবার দরজা বন্ধ করে দিল। বড় বড় পায়ে লাল গালিচা মালিয়ে দোতলায় নেমে এলো সে এই প্যালেসের শেষ কর্নারের কক্ষটা। তার পুরো কক্ষ জুড়ে কালো রঙের ফার্নিচারে সজ্জিত। কাবার থেকে চাউলটা নিয়ে ওষুমে ঢুকে পড়ল ফারিস। 1 ঘন্টার মতো সময় লাগিয়ে শহর নিল সে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে রুমের মাঝ বরাবর দাঁড় করিয়ে রাখা আয়নাটার সামনে এসে দাঁড়ালো ফারিস জাওয়ান। আয়নার প্রতিচ্ছবিতে ভেসে উঠল চোখ ধাঁধানো এক সৌন্দর্যের অধিকারী পুরুষ অবয়ব।
যার বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে সৌন্দর্যের অচূর্ণাও ঠিকরে পড়ছে। মুখ জুড়েই সুন্দরভাবে ছাঁটাই করা খোঁচা খোঁচা বিয়ার্ড, গলার মাঝখানটাতে বাদামি একটা তিল, কপাল জুড়ে একরাশ চুল। দুহাত দিয়ে চুলগুলো ছেড়ে নিল ফারিস। পূর্ণ দৃষ্টিতে নিজের দিকে একবার তাকিয়ে বাঁকা হাসল। ফিজেল কণ্ঠে শুধালো সে। 12 বছর, 12 ইয়ার্স, 4383 ডেজ। অনেক সময় দিলাম তোমায় লিটল প্রিন্সেস, এবার তোমাকে কেড়ে নেওয়ার পালা। সহজভাবে ধরা দিলে তোমার নিজের জন্যই ভালো, কিন্তু কিন্তু নিজের কথায় ঘর কাঁপিয়ে নিজেই হাসলো ফারিস। কিন্তু বিপরীত পথটাও সে শিখে রেখেছে। এতদিনের এত শিক্ষা আর ট্রেনিং সব তার জন্যই নেওয়া। কথা শেষে কাবার থেকে কালো ফর্মাল স্যুটটা নিয়ে তৈরি হয়ে নিল ফারিস। বিকেলে জুনোতে একটা আর্ট এক্সিবিশন আছে, যেখানে যাওয়ার কিছু আর্ট নিলামে তোলা হবে। সেখানে দুপুরের মধ্যেই পৌঁছাতে হবে তাকে। দুপুর গড়িয়ে এসেছে, বিকেল 3টে বাজে। ঢাকা শহরে জ্যাম কাটিয়ে ক্লান্ত শরীরে মাথা ঝুঁকিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে এক বালিকা। ক্লান্তিতে তার সমস্ত শরীর নুয়ে এসেছে। কাঁধের ব্যাগটা চেপে ধরে ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে আসা মেয়েটার হঠাৎ ধাক্কা লাগলো কারোর সাথে। পড়তে পড়তে বেঁচে গেল সে, তবে আলগোছে ধরে রাখা ব্যাগটা পড়ে গেল পিচ ছাড়া রাস্তায়। বিরক্তিতে চোখ তুলে সামনে তাকালো ইসরা। কাঁধে অফিসের ব্যাগ ঝুলি কাচুমাচু মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কথা না বাড়িয়ে ঝুঁকে ইসরার ব্যাগটা তুলে নিল। তড়িৎ বেগে ছেলেটা বলল, আমি তুলে দিচ্ছি, দাঁড়ান। প্রয়োজন নেই। নীরব মুখে উত্তর দিয়ে আবার পা টেনে হাঁটা ধরলো ইসরা। ছেলেটাও ছাড়ের পাত্র নয়, সে ইসরায়ের পেছনে হাঁটা দিল। ইসরায়ের কাছে নিজের অস্তিত্ব জানান দিতে গদগদ কণ্ঠে বলল, মিট মাই সেলফ, আই এম রনফ ভুইয়া, সন অফ শাহজাহান ভুইয়া। বিরক্তিতে তেতো হয়ে উঠল ইসরাহের মুখ। এমন ছেঁচড়া ছেলে পেলে তার একদম পছন্দ না। একে তো ধাক্কা দিয়ে ব্যাগ ফেলে দিয়েছে, এখন আবার পরিচয় দিতে যাচ্ছে। হাঁটার গতি বাড়ালো ইসরা। এক প্রকার দৌড়ে সে রিক্সায় উঠে পড়ল। রওনা হতাশ চোখে চেয়ে দেখলো ইসরার প্রস্থানের দিকে। মেয়েটার আত্মসম্মান বোধ একটু বেশি ভালো লেগেছে তার। কিচেনে চা করছেন আসফা বেগম। লিকার করা শেষ, এখন দুধ ঢেলে কাপে ঢেলে নেওয়া বাকি। আরহাম শিকদার বাগানে বসে আছেন। একটু আগে আসফাকে ডেকে চা চেয়েছিলেন। চাটা কাপে ঢালতে কিচেনে ঢুকলো ইসরা। মায়ের পাশে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো আসফা বেগমকে। মেয়েকে জড়িয়ে ধরতে দেখে আহ্লাদি কণ্ঠে আসফা বেগম শুধালেন, তোমাকে চা দিব আম্মু? মায়ের জিজ্ঞাসু প্রশ্নে ক্ষণিক নীরবতায় নিমগ্ন থেকে ইসরা শুধালো, না জানো আম্মু। কিছু বলবি ইস্যু? ব্যস্ত হাতে কাজের ফাঁকে আসফা বেগম বললেন, দাঁড়া, তোর বাবাকে চাটা দিয়ে আসি, পরে এসে তোর কথা শুনছি। উদাসীন দৃষ্টিতে সামনের পুকুরের দিকে তাকালো ইসরা। পাশাপাশি দুটো রাজহাঁস পুকুর জুড়ে সাঁতার কাটছে। ফের একটা হাঁস থেমে ছোট একটা পুঁটি মাছ ধরে মুখে পুরে নিল। অন্য সময় হলে দৃশ্যটা মুগ্ধ করত ইসরাকে। মুগ্ধ হয়ে সোনালি রোদ পড়া পুকুরটা চোখ ভরে দেখত সে, কিন্তু এখন কিছুই তার চোখে ভালো লাগছে না। চোখ ফিরিয়ে কিচেন থেকে বেরিয়ে সামনের খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো ইসরা। বিকেলে নরম রোদ এসে মেঝে জুড়ে বিছিয়ে আছে। ইসরা দাঁড়াতে এক টুকরো রোদ এসে তার ফর্সা মুখশ্রী জুড়ে পড়ল। রোদ পড়তেই চিকচিক করে উঠল ইসরায়ের বাদামি চোখ জোড়া। মিষ্টি বাতাসে উড়িয়ে দিল কাঁচা হাতে করা খোপার এলো চুলগুলো। দোতলার এই জায়গাটাতে দাঁড়ালে সামনের বাগানটা স্পষ্ট দেখা যায়। দোতলা বিশিষ্ট শিকদার ভিলার নিচতলায় লাইভ কিচেন, ড্রয়িং, ডাইনিং সব সহ গেস্ট রুম আর আরহাম শিকদার বিশাল কনফারেন্স রুম। উপরতলায় পূর্ব দিকটাতে আরহাম শিকদার আর আসমা বেগমের ঘর। তারপর লম্বা একটু বারান্দার মতো জায়গা, তার পাশেই রান্নাঘর। পরের ঘরটা ইসরাহের, একেবারে শেষের কর্নাহের ঘরটা ফারিসের, যা আজ 12 বছর ধরেই ফাঁকা পড়ে আছে। মাঝে মাঝে সাইমা খালা ঘরটা সাজিয়ে গুছিয়ে ধুলো ঝেড়ে মুছে আবার দরজা দিয়ে রাখে। ইসরা যায় না ওই ঘরে, তার যাও বারণ। একবার আসফা বেগমের চোখ ফাঁকি দিয়ে রুমটাতে প্রবেশ করাতে তিনি ইসরায়ের সাথে পাক্কা 3 দিন কথা বলেনি। সেই থেকে ইসরায়ের শিক্ষা হয়েছে ওই রুমের দৌড় আর সে মারায়নি। ভাবনা ছেড়ে নীল আকাশে চোখ রাখল সে। আকাশটা মেঘশূন্য হলেও মন খারাপের বিষণ্ণতায় ঢেকে আছে ইসরাহের মন শরীর। আকাশটা কিঞ্চিত খারাপ। আজকাল হঠাৎ হঠাৎ কাউকে স্বপ্ন দেখে শেষ রাতে তার ঘুম ভেঙে যায়। মানুষটার মুখটা ঝাপসা, তারপর পুরো রাত আর ঘুম আসে না। মনে হয় যেন কেউ তাকে ডাকছে। পশ্চাতে ভোরের সূর্য উঠতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আবার চোখ লেগে আসে ইসরাহের। হাতের কাজ সেরে ধীর পায়ে আসফা বেগম এসে মেয়ের পাশে দাঁড়ালেন। আঁচড়ে হাতটা মুছতে মুছতে ডাক দিলেন ইসরাকে,
কি বলবি বলেছিলি তখন? এবার বল আম্মু। মায়ের কথায় ধ্যান ভাঙে ইসরাহের। পাশ ফিরে একবার দেখলেন আসফা বেগমের বয়সের ছাপে নুয়ে পড়া ফর্সা মুখশ্রীখানা। বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছে তার মাটা। তার মধ্যে এই কথা শুনলে এবার চিন্তা করা শুরু করবে। এর থেকে ভালো ঘুম ভেঙে গেলে সে আজ থেকে বই নিয়ে পড়তে বসবে। ঠোঁটে নিয়ে হাসার চেষ্টা চালালো ইসরা। রিনিঝিনি সুরে আসফা বেগমকে বললেন, কালকে তুমি, আমি আর বাবা মিলে বড় কোনো রেস্টুরেন্টে যাব। অনেক দিন হয়েছে আমরা কোথাও যাই না। এই কথা বলবি বলে এত সিরিয়াস মুভ করে আমাকে ডেকেছিলি? খিলখিলিয়ে হেসে উঠল ইসরা। আগের থেকে এখন একটু হালকা লাগছে। এমনি হয়তো রোজ একসময় ঘুম ভেঙে যায়, আর সে কিনা কি ভেবে মাথা ব্যথা করছিল। বাবাকে বলে রেখো। আচ্ছা বলবো। আমাকে এক কাপ চা করে দিবে? মাথাটা খুব ধরেছে। তুই রুমে যা, আমি নিয়ে আসছি ক্ষণ। কথা বাড়ালো না ইসরা। মিষ্টি হেসে মায়ের পাশ কাটিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সন্ধ্যা পড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান পড়বে। রুমে গিয়ে অজু সেরে নিল ইসরা। জুনোর একটি বিলাসবহুল অ্যাপয়েন্টমেন্টের গোপন কক্ষে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে স্টিফেন। পুরো শরীর জুড়ে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন। নরকীয় মৃত্যু যন্ত্রণায় সব পদ্ধতি ব্যবহার করা শেষ। তার উপর একটু আগে কিছু কালো পোশাকধারী গার্ড এসে চিকেন মেরিনেট করার মতো তার শরীরেও লবণ মরিচ মাখিয়ে গেছে। বিভৎস আর্তনাদে উন্মাদের ন্যায় চিৎকার করেছিল স্টিফেন, কিন্তু চিৎকারের শব্দগুলো গলা ছাড়িয়ে গার্ডদের কান অব্দি পৌঁছায়নি। তারা প্রফেশনাল হাতে কাজ সেরে বেরিয়ে গিয়েছিল ঘরটা থেকে। না জেনে করে ফেলা ভুলটার জন্যই এত আয়োজন করে শাস্তি দেওয়া হচ্ছে স্টিফেনকে। তার একমাত্র দোষ, সে ফারিস জাওয়ানের পিছনে গোয়েন্দা হিসেবে নিয়োজিত ছিল তার শত্রুপক্ষের হয়ে। সুইজারল্যান্ড থেকে বেশ কিছুদিন আগে স্টিফেন নিউ ইয়র্ক এসেছিল। সপ্তাহখানেক হয়েছে স্টিফেনের আমেরিকা এসেছে বলে ভুল হবে। তাকে হায়ার করে আনা হয়েছিল। সুইজারল্যান্ডে একটি গোয়েন্দা সংস্থা আছে স্টিফেনের, শ্যাডো ইন্টেল ব্যুরো। সব কয়েক মাস হয়েছে তার সংস্থার। খ্যাতি নামযশ তেমন নেই বললেই চলে, যার দরুন এত বড় পেইন্টারের বিরুদ্ধে প্রমাণ খোঁজার অফার আসায় লোভ সামলাতে না পেরে আমেরিকা পাড়ি জমিয়েছিল সে। অন্ধকার ঘরে হঠাৎ কারো দানবীয় পদশব্দে চমকে উঠল স্টিফেন। চারিদিকে হন্তদন্ত হয়ে চোখ বোলাতেই দরজার পাশে দেখতে পেল বিশাল দানবীয় এক ছায়া। তার বুঝতে বাকি রইল না যে তার মৃত্যু খুব সন্নিকটে। তার মৃত্যুর পর তার পরিবার জানবে কিনা বা ডেড বডিটাও দেখবে কিনা সন্দেহ। এই এক সপ্তাহে তো ভালো বোঝা হয়েছে স্টিফেনের। পদশব্দের মালিক এসে থামল স্টিফেনের থেকে ঠিক গুনে গুনে 1 হাত দূরেতে। লম্বা চওড়া গড়নের মানবকে দেখে গা হিম হয়ে আসলো স্টিফেনের। এসি ঘরেও ধর করে ঘামছে সে। চুলের ফাঁক গলিয়ে সেই ঘাম কপালে পৌঁছেছে। হাত পা বাঁধা থাকা সত্ত্বেও ছটফট করলো স্টিফেন। তার অঙ্গভঙ্গি যেন এই জানান দিচ্ছে যে ক্ষমা করে দাও, এমন ভুল আর জীবনে হবে না। বাদামি চোখের অধিকারী সেই মানব ইশারায় গার্ডদের স্টিফেনের মুখ খুলে দিতে বলল। দীর্ঘক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে দম নিল স্টিফেন। কাতর কণ্ঠে ঝরঝরে ইংরেজিতে গুটি কয়েক শব্দে আর্জি জানালো সেই ছায়া মানবকে। ছেড়ে দাও প্লিজ, আমার প্রাণ ভিক্ষা দাও ফিরিস। স্টিফেনের কথায় সমস্ত ঘর কাঁপিয়ে হেসে ওঠে সেই মানব। হালকা আলো আধারিতে ঘেরা ঘরটাতে হাসির শব্দটা ভয়ঙ্কর অদ্ভুত ওরে শোনালো। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে কপালের মাঝ বরাবর ঘর্ষণ করলো ফারিস। মুহূর্ত পর গম্ভীর কণ্ঠে শুধালো, ফারিস জাওয়ানের ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই। কথা শেষে অন্ধকার হাতে বডিগার্ড থেকে নিজের রিভলভারটা হাতে নিল ফারিস। রিভলভারটা লোড করা আছে আগে থেকে। তারপরও আরও একবার দেখে নিল তা। পরক্ষণই এক গগন বিদায় চিৎকারে কেঁপে ওঠে সেই কক্ষ। সাউন্ডপ্রুফ থাকায় সেই চিৎকার রুমের দেওয়াল ভেদ করে বের হতে পারেনি। স্টিফেনের কপালের মাঝ বরাবর গুলিটা করেছে ফারিস। ফিনকি দিয়ে রক্ত ঝরছে স্টিফেনের কপাল থেকে। তরপাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। রক্তের ছিটেগুলো ছিটকে এসে পড়ল ফারিসের সাদা শার্টটাতে। বিরক্তির সহিত সরে গেল ফারিস। জানুয়ারির রক্ত তার গায়ে পড়েছে, অসহ্যকর। ফারিস হাত বাড়াতে একটা গার্ড টাওয়ালটা বাড়িয়ে দিল। টাওয়াল দ্বারা শরীর থেকে যতটা সম্ভব রক্ত মুছে নিল ফারিস। রাত 2 বাজে। শহরের অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছে। পতন নীরবতায় ছেয়ে আছে আলাস্কা শহর। প্যালেসের সবচেয়ে উপরের ঘরটা ফারিসের পেন্টিং রুম। 4টে বড় বড় টেবিলের উপর পেন্টিংয়ের জিনিস ধরে ধরে সাজানো। তুলি, প্যালেট, ক্যানভাস, পেন্সিল, রাবার থেকে রং সবই আছে তার সংগ্রহে। পেন্টিং রুমের মাঝ বরাবর টুলে বসে পেন্টিং করছে ফারিস জাওয়ান। তার সামনে প্যালেট ভর্তি তরল রক্ত আর তুলি রাখা। তাজা রক্তের বাজে উটকো গন্ধে ভরে আছে ঘরটা। এটা স্টিফেনের রক্ত।
তার লাশটা টুকরো টুকরো করার আগে ফারিস রক্তটা তুলে রেখেছিল তার রং হিসেবে ব্যবহার করার জন্য। তুলিতে রং নিয়ে নাকের সামনে ধরলো ফারিস। তাজা রক্তে ঝাঁঝালো গন্ধ। ঘ্রাণটা শুকিয়ে তুলিটা দিয়ে আঁচড় কাটলো ক্যানভাসে। দক্ষ হাতে সাদা ক্যানভাসে স্টিফেনের ছবি আঁকছে ফারিস। শীতের মাঝেও ফারিসের মুখ জুড়ে ঘামের ফোঁটা ফোঁটা অস্তিত্ব। ছবি আঁকার ফাঁকে ফাঁকে কপালের ঘাম মোছার দরুন রক্তের ছোপ ছোপ দাগ ফারিসের শুভ্র মুখ জুড়ে বিস্তৃত হয়ে আছে। উদম শরীরে পেটের কাছেও রক্তের অস্তিত্ব। ক্যানভাসের ছবিটা আঁকা প্রায় শেষের দিকে। শেষ টাচআপটা দিয়ে সোজা হয়ে বসলো ফারিস। নির্নিমেষ চোখে তাকিয়ে রইল নিখুঁত হাতে আঁকা ছবিটার দিকে। পরপর ইজেল থেকে ক্যানভাসটা খুলে পাশের টেবিলে সাজিয়ে রাখলো ফারিস জওয়ান। তার আরও একটা প্রাপ্তি, পরপর 20টা মানুষের ছবি সাজানো টেবিলটাতে। প্রতিটা খুন করার পর সেই ব্যক্তির রক্ত দিয়েই তার প্রতিকৃতি এঁকে রাখা ফারিসের শখ বা প্যাশন বলা চলে। ভার্সিটির মাঠে বসে আছে ইসরা, জাইমা আর রবিন। তাদের ক্লাস শুরু হতে আরও 15 মিনিট বাকি। তিনজনের হাতে 3টে কোকের ক্যান। জাইমা মাঠে আসা যাওয়া করা ছাত্রছাত্রীগুলোকে একবার দেখে কোকের ক্যানে চুমুক দিল। পরপর ইসরাকে বলল, শুনেছি আমাদের ডিপার্টমেন্টে নতুন প্রফেসর এসেছে ইস্যু। উদাসীন কণ্ঠে ইসরা বলল। তাতে আমার কি, ক্লাস করতে পারলেই হলো। ইসরায়ের উত্তর শুনে জাইমার আগে রবিন বলে উঠল, আরে বুঝিস না ইসরা, আবার স্যারের পিছনে লাগবে যাইমা। রবিনের কথাই তার পিছে কিল বসালো জাইমা। বসা থেকে উঠতে উঠতে রাগী কণ্ঠে বলল সে, তোর মতন নষ্ট নজর না যে বুড়ি ম্যামদের পেছনে লাগবো। তা তো ভালো, তোর মতো কুড়িদের পিছনে ঘুরি না। মাথা ভর্তি গুনিয়ে ভাব ধরে। ম্যামদের থেকে একটু শিখ, ব্যাগ ভর্তি টাকা আর টাকা। আফসোসের কণ্ঠে ইসরা শুধালো, তোদের দুইটার পছন্দই বাজে। একদম আমার পছন্দকে বাজে বলবি না ইসরা, সম্মান দিয়ে কথা বলবি। জাইমার ধমকে হাত বাড়িয়ে জাইমার সামনে জোড়া করে ধরল ইসরা। চোখ পিটপিট করে মার্জিত কণ্ঠে শুধালো সে, বিনীত অনুরোধ ম্যাম, আপনার বস্তা পচা পছন্দগুলোর কথা আমার সামনে আর বলবেন না প্লিজ। বিশিষ্ট জাইমা ম্যামের জন্য আমার এক লাইন গান। ইসরা, তুই চাইলে কানে হাত চাপতে পারিস। রবিনের কথায় খিলখিলিয়ে হেসে উঠল ইসরা। দাঁত খেলিয়ে রবিনকে বলল, প্রয়োজন নেই, তুই শুরু কর। ইসরাহের থেকে অভয় পেয়ে গলা পরিষ্কার করে সোজা হয়ে বসলো রবিন। জাইমা ব্যাগটা পাশে রেখে বসলো রবিনের গান শুনতে। আরে মনটা করে উরু উরু, বুকটা কাঁপে দুরু দুরু, ভার্সিটিতে নতুন গুরু এলো রে, জামাই নতুন মুরগি এলো রে। রবিন বাকিটা শেষ করার আগেই জাইমা মুখ চেপে ধরল রবিনের। মুঠো ভর্তি রবিনের চুলগুলো নিয়ে টেনে ধরল দুহাতে। ইসরা পেট চেপে হেসে চলেছে। এমন উদ্ভট গান কেবল রবিনের দ্বারাই সম্ভব। জাইমা কটমট করে তাকিয়ে বলল, রবীন্দ্র, আল্লাহ তোর বিচার করুক। রবিন ইনোসেন্ট ফেস করে ইসরার দিকে চাইল। পরপর বোকা বোকা কণ্ঠে শুধালো ইসরাকে, ইসরা বস, তুই বল আমার গানটা কেমন হয়েছে। হাসি থামিয়ে ইসরা বলল, অসাধারণ। তাদের কথোপকথনের মাঝে ক্লাসের বেল বেজে উঠল। তিনজনই তড়িঘড়ি করে উঠে ছুটল ক্লাসের উদ্দেশ্যে। মাঠ থেকে 3 তলায় উঠতে উঠতে না ক্লাস শুরু হয়ে যায়। আলাস্কার বুকে দুপুর পড়ে এসেছে। শীতের মৌসুম হওয়াতে রোদের তাপটা তেমন গায়ে লাগে না। দিনের বেশিরভাগ সময় এখানে শীত পড়ে। শীতের মোটা পোশাক না পরে ঘর থেকে বেরোনো মুশকিল। কালো ঘোড়াটার লাগাম টেনে সারা রেসিং ট্র্যাক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ফারিস জওয়ান। ফারিসের ঘোড়ার খুঁড়ের শব্দে মাটি কম্পমান। তার চারপাশে ধুলোর আস্তরণে আশেপাশে সব কিছু অস্পষ্ট। পুরো রেসিং ট্র্যাক জুড়ে আরও 2বার চক্কর কাটল ফারিস। অতঃপর শান্ত চোখে সামনের তাকিয়ে লাগাম টেনে থামালো ঘোড়াটা। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো ফারিস। ঘোড়াটার পিঠে আলতো হাত বুলিয়ে লাফিয়ে নেমে পড়ল সে। সারা শরীর বেয়ে ঘাম ঝরছে ফারিসের। ফর্সা পিঠ বেয়ে নেমে গেছে ঘামের রেখা। হালকা রোদের তাপে ফারিসের কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছে। গার্ড এগিয়ে গিয়ে টাওয়ালটা বাড়িয়ে দিল ফারিসের দিকে। বলিষ্ঠ পেট সহ বাহুগুলো টাওয়াল দিয়ে মুছে নিল ফারিস। টাওয়ালটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল রেসিং ট্র্যাক থেকে। ফারিস বেরোতেই ড্রাইভার দৌড়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল। আয়েশের ভঙ্গিতে গাড়িতে চড়ে বসলো ফারিস জওয়ান। মুহূর্তেই গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল রেসিং ট্র্যাকের ফটক পেরিয়ে। বিকেল পড়ে এসেছে। ক্লান্ত শরীরে সবে ভার্সিটি থেকে ফিরেছে ইসরা। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই কারো হাসির শব্দে দাঁড়িয়ে পড়ল সে। এই সময় বাড়িতে গেস্ট এসেছে।
কিন্তু ইসরা জানা মতে কেউ তো আসার কথা না। ইসরা দুপায়ে গিয়ে এসে উকি দিল ড্রয়িং রুমে। কালকে ছেলেটা বসে আছে আরহাম শিকদারের সামনে, তার পাশেই মধ্যবয়স্ক দুজন নরনারী। গতকালকের ঘটনাটা মনে পড়তেই তেতে উঠল ইসরা। কাঁধের ব্যাগটা মেঝেতে ছুঁড়ে লোকগুলোর সামনে গিয়ে চেঁচিয়ে উঠল সে। কি সমস্যা আপনার? কালকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিলেন, এখন আবার বাড়িতে এসে দাঁত কেলিয়ে চা খাচ্ছেন? ইসরায়েল চিৎকারে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই দাঁড়িয়ে পড়লেন। মেয়ের এমন ব্যবহারে থতমত খেলেন আরহাম শিকদার। তিনি উঠে এসে ইসরার মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আম্মু, এমন আচরণ করছো কেন? বাবা, এই লোকটা কালকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিল, আর একটু হলে আমিই পড়ে যেতাম। ইসরায়ের অভিযোগে রৌনক উঠে এলো। কাচুমাচু মুখে শুধালো সে। কালকে ঘটনাটা ভুলক্রমে ঘটেছিল, এর মধ্যে আমার কোনো হাত ছিল না। যাই হোক, তার জন্য আমি সরি। আপনার সরি আপনার পকেটে রাখুন। ইসরায়েল চিৎকার চেঁচামেচিতে কিচেন থেকে ছুটে আসলেন আশফা। কুটুমের সঙ্গে ইসরায়েল এমন বাজে ব্যবহার দেখে রাগে মাথা গরম হয়ে উঠল ওনার। মেয়ের হাত টেনে ধরবেন ভেবে হাত বাড়ালেন তিনি। তার আগেই রওনাফের মা উঠে এলেন আলতো হাতে। ইসরায়েলের হাত ধরে অমায়িক হাসলেন তিনি। ইসরাকে টেনে নিজের পাশে বসালেন ভদ্রমহিলা। কোমল কণ্ঠে তিনি বললেন, আমার ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত মা। আগে বসো, একটু পানি পান করো। নরম কণ্ঠে ভদ্রমহিলার দিকে তাকালো ইসরা। ওনার কথার প্রত্যুত্তর কী দেবে ভেবে পেল না সে। এত কোমল কণ্ঠের আর্জির বিপরীতে কি বলা যায়? আমি দুঃখিত আন্টি, এমন বাজে ব্যবহার করা আমার উচিত হয়নি আসলে। ইসরাকে নিজের দিকে টেনে নিলেন আতিফা ভুইয়া। হাসি হাসি মুখে বলল, আমি কিচ্ছুটি মনে করিনি মেয়ে, শান্ত হও। জি। মায়ের আর ইসরায়েল এমন মিষ্টি কথোপকথনগুলো সামনের সোফায় বসা রওনক গভীর চোখে চেয়ে দেখল। মেয়েটা তো কোমল কণ্ঠে কথা বলতে পারে। উফ, রওনকের কানে কানে কেউ যেন বলে গেল, রওনক তুই শেষ। রওনক ভুইয়াকে ঘায়েল করার জন্যই আল্লাহ এই মেয়েকে তৈরি করেছে। আতিফা ভুইয়া আরহাম শিকদারের দিকে তাকিয়ে মার্জিত ভঙ্গিমায় বললেন, ভাই সাহেব, এই মিষ্টি মেয়েটাকে আমার চাই। বড্ড যত্ন করে সাজিয়ে রাখবো আমার শোকেসে। এমন একটা পুতুল বহু দিন ধরে খুঁজছিলাম আমার রওনাফের জন্য। দিবেন এই মেয়েটাকে? তাহলে আমার চাঁদের পাশে আর একটা চাঁদ উঠবে। আচানক চোখ তুলে আতিফা বেগমের দিকে তাকালেন সবাই। ইসরা অবাক হয়ে ভাবল, এত দরদ মিশিয়ে কথা বলে কেন মহিলাটা? তার মুখোমুখি বসা রওনাফের দিকে চাইল ইসরা, যে কিনা তার দিকে তাকিয়ে আছে। লোকটার পরনে সাদা পাঞ্জাবি পাজামা। ইসরার মাথায় আসলো না রওনাফের এই বেশের কারণ। গতকালও তো ফর্মাল লুকে ঘুরেছিল, সাথে গলা উঁচিয়ে ঝামেলাও করেছিল। তাহলে আজ এমন বিড়াল সেজে বসে আছে কেন? আরহাম শিকদার উত্তর দেওয়ার আগে আসফা এগিয়ে এলেন। মিষ্টি সুরে বলেন, আমাদেরও রনফকে ভালো লেগেছে আপা। সত্যি বলতে এমন সুপাত্র কেউ হাতছাড়া করবে না। অর্ধাঙ্গিনীর সাথে তাল মিলিয়ে আরহাম শিকদারও বলেন, তাহলে তো কোনো সমস্যা নেই। না ভাই সাহেব, আরও একটা সমস্যা আছে। আতিফার কথায় অন্ধকার হয়ে এলো আসমা বেগমের মুখ। আবার কি সমস্যা হলো? কি সমস্যা আপা? ইসরা, তুমি কি রাজি? কেমন লাগলো তোমার রনফকে? ইসরা আর চোখে আরেকবার তাকালো রনফের দিকে। লোকটা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। লাজুক কণ্ঠে ইসরা শুধালো, আম্মু, বাবা জানেন? আমাদের আপত্তি নেই আপা। আপনারা অনুমতি দিলে ইসরাকে একজোড়া বালা পরাতাম আমি। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালেন সবাই। আতিফা ব্যাগ থেকে সোনার মোটা বালাজোড়া বের করলেন। ইসরাহের চিকন হাত জোড়া টেনে সোনার বালাজোড়া পরিয়ে চুমু খেলেন হাতে। তৃপ্তির হাসি হাসল রওনক। সব এত সহজভাবে হবে ভাবতে পারেনি সে। এই ঝাঁঝের রানীও কোমল কণ্ঠে কথা বলতে পারে, বাহ। নিজের ঘরে বসে অ্যাসাইনমেন্ট বানাচ্ছে ইসরা। আর কয়েকটা লাইন লিখলেই সমাধান হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা। হাতের গতি বাড়ালো সে। শেষ শব্দটা লিখে কলমটা টেবিলে রেখে পড়া টেবিলে মাথা নামিয়ে শুয়ে পড়ল ইসরা। পিঠ থেকে কোমর অবধি ব্যথায় টনটন করছে। নিজের ঘরে বসে অ্যাসাইনমেন্ট বানাচ্ছে ইসরা। আর কয়েকটা লাইন লিখলেই সমাধান হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা। হাতের গতি বাড়ালো সে। শেষ শব্দটা লিখে কলমটা টেবিলে রেখে পড়া টেবিলে মাথা নামিয়ে শুয়ে পড়ল ইসরা। পিঠ থেকে কোমর অবধি ব্যথায় টনটন করছে। কোমর নিয়ে বসে থাকা দায়। সন্ধ্যা থেকে একইভাবে সোজা হয়ে বসে থাকার দরুন এমন হয়েছে।
সোজা হয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালো ইসরা। বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিতেই বেজে উঠল তা অন্য নাম্বার থেকে কল এসেছে। মনে মনে নাম্বারটা একবার আওড়ালো ইসরা। তার চেনা পরিচিত কোনো নাম্বার না, তাহলে এত রাতে কে কল দিল? অবহেলায় ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল ইসরা। পরিচিত নাম্বার হলে ধরতো, কিন্তু অপরিচিত নাম্বারের ফোন ধরার মানেই হয় না। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এশা নামাজটা আদায় করা বাকি। ঘড়ির কাঁটা 11:15 ছুঁই ছুঁই। অদু শেষে সবই ওয়াশরুম থেকে বেরিয়েছে ইসরা। কাবার থেকে জায়নামাজটা নিতেই বিকট শব্দে আবারও তার ফোনটা বেজে উঠল। বিরক্তিতে এগিয়ে এসে ফোনটা রিসিভ করলো ইসরা। ঝাঁঝালো কণ্ঠে ফোনের অপর প্রান্তের ব্যক্তিটাকে শুধালো, কি সমস্যা ভাই? দেখছেন ফোন তুলছি না, তবুও সাচরামি করে কল দিয়েই যাচ্ছেন, ফাইজলামি করছেন। বেগম, একটু তো মার্জনা করুন। এত কর্কশ কণ্ঠে কথা বললে বুকে লাগে। রনফের কণ্ঠ শুনি ফোনটা কান থেকে নামিয়ে নাম্বারটা আরেকবার দেখল ইসরা। এই লোক তার নাম্বার জোগাড় করেছে কোথা থেকে? এই নাম্বারটা মা বাবা জাইমা আর রবিনী জানে শুধু। তাহলেই হ্যালো। ইসরাহের কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় হ্যালো বলল রনফ। ভাবনা ছেড়ে কথায় ফিরল ইসরা। অনুসন্ধানী কণ্ঠে রনফকে প্রশ্ন করল, আমার নাম্বার কোথায় পেয়েছেন? তোমাদের গলির মোড়ে একটা পোস্টারে লিখেছিল। আটকে উঠল ইসরা। তার নাম্বার গলির মোড়ে পোস্টারে লেখা? মানে কি? ছেলেটা মজা নিচ্ছে নাকি? ফাইজলামি করছেন? ইসরাহের প্রশ্নে গমগমে কণ্ঠে রনফ বলল, তুমি আমার বেআইন হও যে ফাইজলামি করতে যাব? কোন পোস্টারে দেখেছেন? ছবি পাঠান। কেন? আমার নাম্বার পোস্টারে কে ছড়াচ্ছে তা দেখা লাগবে না আমার? ফাজলাম করছিলাম। মুখ বাঁকালো ইসরা। টেবিলের খোলা বইটা বন্ধ করে শক্ত কণ্ঠে শুধালো, হাসি আসলো না আমার। ফোন রাখলাম। এই শোনো। 2 মিনিট সময় দিলাম, যা বলার দ্রুত শেষ করুন। রনব দৃঢ় কণ্ঠে অকপটে আওড়ালো, মা বলছিল বিয়ে ডেটে ফিক্সড করতে। সামনে মাসেই অফিসের কাজে দেশে বাইরে যাব, তার আগে বিয়েটা করে সেরে ফেলবো। ভালো তো? তুমি কি বলো? তুমি রাজি? বাবা আর মা রাজি থাকলে আমার আপত্তি নেই। বিস্তর হাসল রনব। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মন কুঠুরিতে আঁকতে চাইল ইসরাহের সুন্দর মুখশ্রীখানা। মায়ের সাথে কথা বলার সময় সেই সুন্দর হাসিটা তার ভাবনার মাঝেই। ইসরা বলল, 2 মিনিট শেষ। কলটা কেটে দিল ইসরা। ফোনটা রেখে জায়নামাজটা বিছিয়ে নিয়ত বাঁধল সে। ভালোভাবে নামাজ আদায় করে মোনাজাত হল ইসরা। সবার জন্য এক একে দোয়া করা শেষে অক্ষিপথে ভেসে উঠল ঝাপসা এক যুবকের ছবি। চাঁদ বদন তাহার মুখখানা, চোখ বন্ধ করে যাকে সুপুরুষ বলা যায়। মুহূর্তেই চোখ মেলে তাকালো ইসরা। আমিন পরে উঠে পড়লো জায়নামাজ থেকে। সে ভাববে না ওই মানুষটার কথা। মাকে দিব্যি কেটেছে ইসরা। জাওনের কথা ভাববে না সে। এমনকি ছোটবেলায় ওই খেলার ছলে বিয়েটা নিয়েও না। ওটা সত্যিকারের বিয়ে হলে ফারিজ জাওয়ান তার খোঁজ নিত। 12 বছরে একবার হলেও দেশে ফিরত। বরের অধিকার নিয়ে ইসরায়ের সামনে দাঁড়াতো, কিন্তু সে তেমন কিছুই করেনি। বছরে একবার বাবার ফোন দিয়ে বেঁচে থাকাটা জানান দেয়। ইসরায়ের জীবনে এই অবধি মানুষটার অস্তিত্ব। হঠাৎ ইসরায়ের সরল মনে একটা প্রশ্নে তীব্র খোঁচা লাগলো। আচ্ছা, ফারিস জাওয়ান কি বিদেশে বিয়ে করেছে? এই জন্যই কি দেশে আসতে চায় না? পুরুষটা কেমন হয়েছে দেখতে? জিভ কাটল ইসরা। কি ভুল চিন্তা ভাবনা মাথায় আনছে সে। বিধাতা তার ভাগে যা লিখেছে তাই হবে। মাকে আর কষ্ট দিবে না সে। রাতে নিকশ কালো অন্ধকারের মাঝেও পূর্ণিমার চাঁদ পূর্ণ চাঁদের আলোয় চারপাশ পরিষ্কার। চাঁদের শুভ্র রূপালী আলোয় স্নান করে মন মাতানো রূপ ধারণ করেছে প্রকৃতি। ছাদের বেটে সোফাটাতে বসে আছেন আরহাম শিকদার। হাতে ওনার স্মার্টফোনটা। আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন আরহাম শিকদার। আজ খুব করে ওনার ফারিসের মায়ের কথা মনে পড়ছে। জীবনের প্রথম ভালোবাসা সহজে ভোলার মতো নয়। ওনার শেষ চিহ্ন হিসেবে ফারিসই শুধু আছে। আরহাম শিকদারের কাছে মাহারা ছেলেটা আজ 12 বছর ওনার কাছে নেই। পাক্কা এক যুগ। ছেলেটা এখন দেখতে কেমন হয়েছে আরহাম শিকদার জানেন না। সে যখন আমেরিকা পাঠিয়েছিলেন তখন আরহামের চোখ ভর্তি ছিল রাগের স্ফুলিঙ্গ। মনে ছিল তুমুল ঝড়। পেছনে না তাকিয়ে বড় বড় পায়ে এয়ারপোর্টে ঢুকে পড়েছিল ছেলেটা। তাকালে দেখতে পেত এক অসহায় বাবার হতাশাগ্রস্ত চেহারা।
তারপর দেখতে দেখতে কত সময় পেরোলো ভাবনা রেখে ফোনের সাইড বাটনে প্রেস করলেন। আরহাম কল দিলেন ফারিস দিয়ে সেভ দেওয়া নাম্বারে। প্রথমবারই কলটা রিসিভ করলো ফারিস। গম্ভীর কণ্ঠে শুধালো সে। হ্যালো। দীর্ঘশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে আরহাম শিকদার জিজ্ঞেস করলেন, কেমন আছো ফারিস? যেমনটা থাকার জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন তেমনই আছি। ছেলে যে এমন তেরা উত্তর দিবে তা ভালোই জানে আরহাম শিকদার। ভনিতা না করেই তিনি বললেন, ইসরার বিয়ে ঠিক করছে আফসা, খবরটা তোমাকে জানানোর প্রয়োজন বোধ হলো। আচানক গলার সুর বদলালো ফারিক। কাটকাট কণ্ঠে শুধালো সে। আপনার স্ত্রী একটু বেশি উঠছে শিকদার সাহেব, ওনাকে জানিয়ে দেবেন ফারিস জওয়ানকে যাতে দেশে আসতে বাধ্য না করে। উনি তোমার মা হয় জওয়ান, একটু তো সম্মান দাও। আমার কোনো মা নেই, একজন ছিল, সে মরে গেছে। আরহাম শিকদারের বুক ছেড়ে বেরিয়ে আসলো হতাশাগ্রস্ত শ্বাস। ছেলেটা কাউকে পরোয়া করে না, এমন অদ্ভুত হলো কিভাবে? এনিথিং এলস? না। ফোন রেখে দিল ফারিস। আশাহত হয়ে বেতের সোফাটাতে পিঠ এলিয়ে দিলেন আরহাম শিকদার। তিনি ভেবেছিলেন এক জীবনে ছেলেটাকে কিছুই দিতে পারেননি। মা হারানোর পর অনাদরে অবহেলায় ছেলেটা বড় হয়েছিল। সবশেষে 18 বছর হতেই ইসরাকে চেয়েছিল, তখনও তিনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন ইসরায়ের বয়স বেড়েছে, আগেকার মতো আর ছোট নেই, তাই এইবার বিয়ের কথা ভাবাই যায়। সেই বিষয়ে ভেবেই ছেলেকে ফোন দিয়ে ইসরায়ের বিয়ের কথা জানিয়েছিলেন। ভেবেছিলেন ইসরায়ের কথা শুনে কিছুটা নরম হবে ফারিসের মন, দেশে ফিরতে রাজি হবে, কিন্তু তার কথায় তেমন কিছুই মনে হলো না আরহাম শিকদারের। দক্ষ হাতে পাঞ্চিং ব্যাগটাতে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে ফারিস। রাগে তার কপালের মাঝ বরাবরের সব রগগুলো নীল হয়ে আছে। শেষ পাঁচটা দিয়ে থামলো ফারিস। পাঞ্চিং ব্যাগটা চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, A lot has happened. Enough is enough. This time you want or not, I will take you away, little girl. I thought I would fly in the open sky for a few more days, but your mother can't bear it. তোমার ব্রেন ওয়াশ করা দেখাচ্ছি তোমার মাকে, বিয়ে করা গোছাচ্ছি বেব। ফারিস হাতের গ্লাভস খুলে ছুঁড়ে মারল মেঝেতে। ঘুম ঘুম চোখে মাঝারি ধাঁচের একটা পার্সেল হাতে বিছানায় বসলো ইসরা। পার্সেলটাতে আদতে কী আছে জানা নেই তার। ইসরায়েল জানা মতে সে এই সপ্তাহে কোনো প্রোডাক্টই অর্ডার করেনি, তাহলে পার্সেল আসলো কোথা থেকে বুঝে আসলো না ইসরাহের। ডেলিভারি বয়কে বলেছিল ঠিকানা ভুল করেছে হয়তো, কিন্তু বক্সের ওপর গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা ইসরা জওয়ান শিকদার। নামটা দেখে অভ্যন্তরীণে কাঁপন ধরল ইসরাহের। বুক পাজরে কামড়ে ধরল অস্বস্তিরা। জওয়ান, তার নামের পাশে জওয়ান কে লিখল? ইসরা মুনতাসির কেটে জওয়ান। ইসরাহের বাবার নাম মুনতাসির জামান ছিল, সেই হিসেবে জন্মের পর ইসরাহের নামের পাশে মুনতাসির যুক্ত হয়েছিল। বাবা চলে গেলেও নামটা আর কাটা হয়নি, বরং পাশে শিকদারটা যুক্ত করা হয়েছিল। কিন্তু জাওয়ান কেউ কি ভুলে লিখেছে নাকি ইচ্ছে করে এমন ভুল করা বুঝে আসলো না। ইসরাহের ভাবনাগুলোকে সাইডে রেখে কাজে দিয়ে পার্সেলটা আনপ্যাক করলো সে। ভেতরে ছোট্ট একটা বক্স আর 4 ভাঁজের একখানা চিরকুট। বক্সটা হাতে নিয়ে চোখের সামনে খুলে ধরলো ইসরা। মুহূর্তে চিৎকার করে তার হাত থেকে ছুঁড়ে মেঝেতে ফেলে দিল সে। বক্সটাতে একটা ব্লাড ডগ ব্রেসলেট। ইসরাহের জানা মতে মানুষের রক্তের ফোঁটা দ্বারা এমন ব্রেসলেট বানানো হয়, কিন্তু এমন অদ্ভুত উপহার তার জন্য কে পাঠালো? ভয়ে গলা শুকিয়ে এলো ইসরাহের। কাপা হাতে চিরকুটটার ভাঁজ মেলো। পরক্ষণে আবার সে চেঁচিয়ে উঠল। চিরকুটটাও রক্ত দিয়ে লেখা। রক্ত দিয়ে লেখার কারণে অক্ষরগুলো কালো বর্ণ ধারণ করেছে। গা গুলিয়ে উঠল ইসরাহের। দৌড়ে বিছানা থেকে নেমে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকলো সে। মিনিট 5 পর নিজেকে ধাতস্থ করে হাত মুখ পানি ছিটিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ফের বিছানাতে চোখ বন্ধ করে মাথা চেপে বসলো ইসরা। পরপর উঠে গিয়ে মেঝে থেকে চিরকুটার ব্রেসলেটটা তুলে নিল। ব্রেসলেটটা মুঠোয় নিয়ে চিরকুটা পরার নিমিত্তেই ভাঁজ খুলল ইসরা। বিয়ে করছো লিটল গার্ল? তুমি ভেবেছো এত সহজে আমার থেকে মুক্তি পাবে? রিয়েলি? আমি ফিরছি বেবি গার্ল। 12 বছর হিসেব তোলা আছে, এত কিছু বাকি রেখে বিয়ের পিড়িতে উঠবে? নো নো, ইতি ইয়োর ডেস্টিনি। চিঠিটা জুড়ে হুমকি বাক্যে ছিল নাকি অপরাধবোধ ঠিক বুঝল না ইসরা। তবে চিঠিটার মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তিটি খুব জোরালোভাবেই নিজের অস্তিত্ব জানান দিতে চাইল মনে হলো তার। চিঠিটা রেখে আবার ব্রেসলেটটা নীরব মুখে চাইল ইসরা। ব্রেসলেটটা দেখতে ইসরাহের মনে হলো কেউ হয়তো নিছক ফাজলামি করে এমন অদ্ভুত উপহার পাঠিয়েছে, না হলে কেউ নিজের শরীরের আসল রক্ত দিয়ে আর যাই হোক ইসরাকে গিফট পাঠাবে না।
এত ভালো সম্পর্ক ইসরার সাথে কারণে তার পুরো পৃথিবী জুড়ে কেবল বাবা মা আর রবিন বা জাইমা কেউ এতটা সাহসী না যে নিজের শরীর থেকে রক্ত নিয়ে এমন ব্রেসলেট বানাবে বা চিরকুট লিখবে। চিঠিটা ভাঁজ করে রাখলো। আপাতত এসব নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই ইসরাহের। পরপর পার্সেলের বক্সটাতে জিনিসগুলো রেখে বইয়ের তাকটাতে তুলে রাখলো সে। অন্য কেউ এগুলো দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। কাবার্ডে রাখলে আসফা বেগমের চোখে পড়ার সম্ভাবনা আছে, তাই সেই রিস্ক নিল না ইসরা। নিজের রুম থেকে বেরোতে নিয়েও থামলো সে। গভীরভাবে শ্বাস টেনে ছাড়লো। শান্তমণি মাথা থেকে পার্সেলটার চিন্তা ঝেড়ে রুম থেকে বের হলো। পেপার হাতে সামনে চায়ের কাপ নিয়ে ডাইনিং টেবিলে বসে আছেন আরহাম শিকদার। ইসরা এসে ওনার পাশে চেয়ারে বসলো। মেয়েকে বসতে দেখে পেপারটা সরিয়ে স্নেহের দৃষ্টিতে ইসরাহের দিকে চাইলো আরহাম। অমায়িক হেসে শুধালেন তিনি। তোমার মাকে নাকি বলেছিলে কোথাও ঘুরতে যাবে? বাবার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ইসরা বলল, তুমি যাবে? আজ আমি একদম ফ্রি, কেউ যদি সাথে নেয় তবে আমি যাওয়ার জন্য রাজি আছি। চেয়ার থেকে উঠে এসে আরহাম শিকদারের গলা জড়িয়ে ধরল ইসরা। আদরে আদরে কণ্ঠে শুধালো। নিব বাবা। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে আরহাম শিকদার আদেশ করলেন,